কিছুদিন বেড়াতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি আজ নাকি আমার বিয়ে, সেটাও আবার আমার চাচাতো বোন তিশা আপুর সাথে। বয়সে সে গুনে গুনে আমার চেয়ে 5 বছরের বড়। তাকে সবসময় বড় বোনের নজরে দেখে এসেছি। গ্রামের বড় হওয়া সহজ সরল ও লাজুক স্বভাবের ছেলে আমি। আমার চাচা তার পরিবার নিয়ে শহরে থাকেন। তিনি সরকারি উচ্চ পদস্থ এক কর্মকর্তা। তাদের সাথে আমাদের মানায় না। ওনারা বাড়িতে আসলে আমি ঘর থেকে বের হতাম না, ভয় ও লজ্জায়। আসলে তারা শহরের ভাষায় অনেক সুন্দর করে কথা বলতো, আর আমরা তো গ্রামের ভাষাতেই কথা বলতে অভ্যস্ত, তাই সংকোচ লাগতো কি বলতে যে কি বলে ফেলি। তাদের বেশভূষা অনেক উন্নত, কিন্তু আমাদের বেশভূষা তাদের মতো ছিল না। সব মিলিয়ে নিজেকে মনে হতো আমি তাদের কোনো দিক দিয়েই যোগ্য না। আর তিশা আপু, তাকে দেখলে 10 হাত দূরে থাকতাম। তাকে দেখে কেন জানি মনে হতো সে অনেক রাগী। আমার সাথে কথা খুবই কম বলতেন, কখনো কখনো দেখা হলেও কথা বলতেন না। আমিও অপমানে লজ্জায় কথা বলতাম না। সবার সাথে কথা বলেন হেসে হেসে, আর আমার বেলায় এসে মুখটা গোমরা করেন। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। আমার ভিতরে কমতে কি সেটা দেখার জন্য আপু কেন কথা বললেন না আমার সাথে, এসব ভেবে খুবই কষ্ট পেতাম। ওনার সাথে কথা বলতে খুবই ইচ্ছে করত, কিন্তু বলতে গেলেই কিসের যেন জড়তা এসে মুখে ভিড় জমাতো। তিশা আপু দেখতে কিন্তু পরীর মতোই সুন্দর। পরী বললে হয়তো ভুল হবে, আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর লাগে। আমি তো পরী দেখিনি, তবে সবাই বলে পরী নাকি অনেক সুন্দর। এখন কি করব ভেবে পাচ্ছি না। ওনার সাথে বিয়ের কথা শুনে আমার হাত পা ভয়ে জমে এলো। সে নাকি আমার বউ হবে, ভাবতেই গা শিউরে উঠল। আমি আবির মাহমুদ, এবার ইন্টার 2য় বর্ষ। আমার বাসা চাপাই নবাবগঞ্জ, আর তিশা আপু মাস্টার্সে, তাদের বাসা রাজশাহী। আমি তার যোগ্য না, সে আমার থেকে শত ভালো ছেলে ডিজার্ভ করে। তাও বিয়ে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আম্মুকে ডাকলাম আর বললাম, আম্মু এসব কি শুনছি আমি? আমাকে এইসব বলিস না, তোর বাবাকে গিয়ে বল। আমি বলতে গিয়েছিলাম একটা বুড়ি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেয় কিভাবে। বাবা কি বলল? আমার কথা শুনে সে বলে, তোমাকে বিয়ে দিতে কে বলেছে? এসব বিষয়ে দেওয়ানগিরি করতে এসো না। বড় মেয়েকে বিয়ে দিয়েছ নিজের ইচ্ছায়, দেখো তার পরিণতি কি হয়েছে। এখন সারা জীবন মেয়ের কষ্টমাখা মুখ দেখতে হবে। তুমি কিছু বলনি? আমি তো তোর বাবার এই একটা কথাতেই থেমে গেলাম। আর কি বা বলতাম আমি, বল। তাই বলে আমাকে আমার থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করতে হবে? তুমি কিছুই করতে পারবে না আম্মু? না, তুই গিয়ে তোর বাবাকে বল। এই সম্পর্ক তোকে সারা জীবনভর বয়ে নিয়ে বেড়াতে হবে। জীবনটা তো অন্য কারণ না। তাই দেরি না করে তোর বাবাকে বল, আমি এই বিয়ে করতে পারবো না, তারপরেরটা পরে দেখা যাবে। আমি কিন্তু আব্বুকে জমের মতোই ভয় পাই, আবার অনেক ভালোবাসি। বাবা বলছে আমাদের কথোপকথন শুনতে পেয়েছে, তাই তিনি গলা হাসা দিয়ে ভিতরে ঢুকলেন। আমিও ভয়ে জড়সড় হয়ে গেলাম। আব্বু এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মতামত না নিয়ে আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাবা আমার হাত দুটি তার হাতের মাঝে রেখে বললেন, আমাকে ফিরিয়ে দিও না। আজ এক পিতা তার সন্তানের কাছে পিতা হওয়ার অধিকার নিয়ে কিছু চাইতে এসেছে। তুমি কি আমার সেই চাওয়াকে সম্মান করতে পারবে? তাই বলে বয়সে বড় মেয়েকে আর এখন বিয়ে? আমি কি তোমার জন্য এমন কি সিদ্ধান্ত নিয়েছি যে যাতে তোমার খারাপ হতে পারে? আর 2-3 বছর পরেই বিয়েটা করতেই হবে। আগে করলে সমস্যা কি? আমার কাছে আর কোনো যুক্তি নেই, তাই রাজি হওয়া ছাড়া উপায় নেই। আপনি যেমন চাইবেন তেমনই হবে। এর বেশি কিছু বলতে পারলাম না। ভয় নাকি ভালোবাসার কারণেও বুঝতেও পারলাম না। বাবা বললেন, তিশা অনেক ভালো মেয়ে। আমি মনে মনে বললাম, তোমার কাছে তো ভালো হবেই, কারণ যে যে তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমাকে আমাকে তো করে না। যখন বিয়ে বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম মাত্র কয়েকজন মানুষ। বাড়ি সাজানো হয়নি। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি এইভাবে বিয়ে করতে চাইনি। বড় করে অনুষ্ঠান করে বন্ধুদের নিয়ে করতে চেয়েছিলাম। একেবারে সাদামাটাভাবে বিয়েটা হলো। চাচিকে দেখলাম কেমন যেন মুখ করে আছে। সম্ভবত ওনার এই বিয়েতে মতও নেই। তা থাকারই কথা। আমার মতন বেকার অযোগ্য ছেলের সাথে কোনো মা তার মেয়েকে বিয়ে দিতে চাইবে না। কিন্তু বাবা চাচা অনেক খুশি। এখন চিন্তার বিষয় হলো তিশা কি বিয়ে মানবে নাকি না। বাবা আর চাচা বিয়েটা কেন দিচ্ছে? যদি তিশা পরে না মানে তখন তো সবাই কষ্ট পাবে। ওইদিকে সব কিছু শেষ করে বাড়ি ফিরলাম। তারপর আমি বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় পাচ্ছি।
ভেবে পাচ্ছি না কি করব, কারণ আজ পর্যন্ত যার সাথে ভালোভাবে কথা বলিনি আজ সে আমার বউ। এমনিতে তিশা অনেক রাগী, তারপরেও অনেক সাহস নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম তিশানায় বসে আছে। কথা বলার সাহস হলো না, কিছু বলতে গিয়েও বলতে পারছিলাম না। তখন তিশা আপু ঘোমটা সরিয়ে বলল, তুমি এসে গেছো? হ্যাঁ। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারোনি, কারণ আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমার থেকে কোনোদিন কোনো প্রকার অধিকার চাইবো না, কিন্তু বাবা আর চাচু যেন বুঝতে না পারে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। তুমি শুয়ে পড়ো। আচ্ছা, এটা ঠিক আমি মেনে নিতে পারছি না, কারণ তিশার সাথে আমার বয়সের পার্থক্যটা 5 বছর, যা অনেক বেশি, যা কোনো ছেলে সহজে হয়তো মেনে নিতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে বিয়ে হয়ে শুধু তিশার জীবন নষ্ট হয়ে গেল। এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন মনে হচ্ছে ডাকছে, তাই মা যাও তো, এখন ডেকো না। আমি তৃষা। নামটা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। পরে মনে হলো কাল তো আমার বিয়ে হয়েছে, ভুলেই গিয়েছিলাম। কি হলো? বাইরে সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা যান, আমি আসছি। প্লিজ সবার সামনে আপনি করে বলো না। আচ্ছা। মনে থাকে যেন, আর সব সময় তুমি করে বলবে, কারণ তুমি যেমন কখনো যে আপনি করে বলে ফেলবে, এতে সবাই সন্দেহ করবে। আচ্ছা যাও। একটু তাড়াতাড়ি আসবে। তিশা বাইরে চলে গেল। কিছু সময় পরে আমিও বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি বাবা আর চাচা বসে গল্প করছে। এত সকালে চাচাও এসে পড়েছে। বাড়িতে মেহমান নেই, কারণ বিয়ের ব্যাপারে বাড়ির লোক ছাড়া আর কেউই জানে না, আমার বন্ধুরাও না। ওদের বলা যাবে না, বললে আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাবার কাছে গেলাম, তখন বাবা বলল, সোনাবীর, রেডি হয়ে নাও, তোমার চাচু তোমাদের নিতে এসেছে। আচ্ছা কখন যাবে? কিছুক্ষণ পরেই। আমি বসে বাবা আর চাচুর গল্প শুনছিলাম। কিছু সময় পর তিশা চা নিয়ে আসলো। বাবা আর চাচাকে চা দিল, আর আমি মায়ের কাছে গেলাম। মা কি করছো? কি আর করব, তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিল বয়সে এত বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে। মা, বিয়েতে সব উপরওয়ালা ঠিক করছে, যার সাথে হবার তার সাথেই হবে, এটা কেউ তো আটকাতে পারবে না। তাই বলে এত বড় মেয়ের সাথে? মাকে কিছু বলতে যাব, তখন পিছনে খেয়াল করে দেখি তিশা দাঁড়িয়ে, ওর চোখ টলমল করছে। হয়তো মায়ের কথা শুনেছে, ও তাড়াতাড়ি ওইখান থেকে সরে গেল। আমিও পিছনে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা কাঁদছে। হয়তো মার কথায় কষ্ট পেয়েছে। মায়ের কথায় কিছু মনে করবেন না, আসলে না, আমি কিন্তু মনে করিনি। চাচি তো ঠিকই বলেছে, আমি তোমার জীবন নষ্ট করে দিলাম। মা আসলে বাবার উপরে রেগে আছে, তাই এসব কথা বলছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুম। ও, আজ তো আবার আপনাদের বাড়িতে যেতে হবে। আচ্ছা। আমি বাড়ির বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু ওদের বলা যাবে না আমি বিয়ে করেছি। এটা শুনে ওরা ট্রিট চাইবে, আর যদি জানতে পারে আমার বউ আমার থেকে বয়সে বড়, তাহলে আরও পচাবে। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। ওইখানে আমার বন্ধু রিফাত আর আকাশ ওয়েট করছে। ওইখানে পৌঁছাতেই আমার বন্ধু রিফাত বলল, কিরে তোর খবর কি? কাল বাড়ি ফেরার পর থেকে তোকে পাওয়াই যাচ্ছে না। আসলে খুব ক্লান্ত ছিলাম, তাই তখন আমার আরেকটা বন্ধু আকাশ বলল, ক্লান্ত তো আমরাও ছিলাম, তাই বলে আর দেখা করবি না? আর তোর ফোনটাও বন্ধ। সরি রে। আমরা তো মনে করেছিলাম তুই হয়তো বেঁচে নেই, তাই তো তোকে দেখতে যেতেছিলাম, তার আগে তুই এসে গেলি। মনে মনে, যাক বাড়ি না গিয়ে ভালোই হয়েছে, না হলে সব জেনে যেত। তোরা আমাকে এত মিস করছিলি। আরে না, তুই মরলে তো তোর বাড়িতে মৃত্যুবার্ষিকীতে ভালো মতো খাওয়া যেত, তাই শিওর হতে যেতাম তুই মরেছিস কিনা। তোরা বন্ধু না আর কিছু, আমি মরে গেলে তোদের সমস্যা নেই। তোরা আছিস ভালো মন্দ খাওয়া নিয়ে, দাঁড়া আজ তোদের আমি মারবো। একটা লাঠি হাতে ওদের কাছে পেয়ে যখন ওদের কিছু বলবো, শয়তান দুটো পালিয়ে গেছে। এই বেস্ট ফ্রেন্ডগুলো এমনই হয়। একবার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, ওরা আমাকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে আমি কেমন আছি না জিজ্ঞাসা করে বলে, নার্সগুলো কেমন দেখতে। এদের জন্য মনে হয় দুনিয়া ছেড়ে দেই। আজ আর আড্ডা দেওয়া হলো না, তাই কি করব তাই ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখি 12টা বেজে গেল। মনে মনে ভাবছি এই ফোন কেন দিচ্ছে। ফোনটা ধরবো কি না তাই ভাবছি। যদি না ধরি তাহলে এক সমস্যা হবে, আর ধরলে আরেক সমস্যা। কি করব তাই ভাবছি। শেষে ভাবলাম ফোনটা ধরি, যা হবার পরেই দেখা যাবে। ফোনটা ধরতেই ওপাশ থেকে আমার বন্ধু মনির বলল, আবির, সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আসলে অনিকা ব্রেকআপ করে দিয়েছে। খুব ভালো হয়েছে। তুই এমনটা বলতে পারলি? আমি ছ্যাঁকা খেলাম আর তুই মজা পাচ্ছিস?
এই মেয়েদের মতো কাঁদা বন্ধ কর। এটা আবার নতুন কি? এই নিয়ে 21 বার স্যাকা খেলি। এসব প্রেমের চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দে। এখন রাখি, আমার কাজ আছে। ফোনটা কেটে দিলাম। মনির আমার বন্ধু, এই নিয়ে 21 বার স্যাকা খেলো। বেচারার কোনো গার্লফ্রেন্ডই টিকে না, নয় কোনো ব্রেকআপ হয়ে যায়, না হয় বিয়ে। তাই সে থেমে থাকে না, নতুন কাউকে খুঁজে। আমি ওকে অনেকবার বলেছি এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে, কিন্তু ও তা করে না। অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা বসে আছে আর বলল, কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফোনটা তো নিয়ে যাবে, কতবার ফোন দিয়েছি। সরি রে, মনে ছিল না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখন আমাদের বাড়ি যেতে হবে। বাবা এমনিতেই তোমার উপর রেগে আছে ফোন পাইনি বলে। চাচু রাগ করেছে? তোমার শ্বশুরের কথা বলিনি, তোমার বাবার কথা বলছি। কি আগে বলবেন তো? তোমাকে না বলেছি সবসময় তুমি করে বলতে, যাতে সবার সামনে আপনি বলে না ফেলো। সরি, মনে ছিল না। তুমি যাও, আমি আসছি। চাচু মানে শ্বশুর মশাইয়ের সাথে শাশুড়ি বাড়ি গেলাম। সেখানে চাচির আগের দিনের মতোই মুখটাকে বাংলার পাঁচের মতন করে রেখেছে। তিশা আমাকে তার রুমে নিয়ে গেল। তিশা আপু চাচি মনে হয় বিয়েতে খুশি হয়নি। তিশা আমার দিকে রাগীভাবে তাকালো আর বলল, কি বললি? রাগ করছো কেন? আমি শুধু জানতে চেয়েছি চাচি বিয়েতে রাজি ছিল কিনা। তার আগে কি বলেছস? তিশা, আমি না এখন তোর বউ? আরেকবার যদি এই কথা বলিস তাহলে তোকে আমি... আরে মুখ ফসকে বেরিয়ে গেছে। এই ভুল আর যেন না হয়। আচ্ছা, আর হবে না। ফ্রেশ হয়ে রেস্ট নে। বলে বাইরে চলে গেল। হঠাৎ করে আগের রূপ কোন ধরেছিল। এর আগে স্বভাবের কারণে আগে কথা বলতে ভয় পেতাম। একদিন ভেবেছিলাম অভ্যাসটা মনে হয় আর নেই, কিন্তু দেখছি সেটা রয়ে গেছে। কিছু সময় পরে তিশা কিছু খাবার নিয়ে রুমে এলো। আমিও খাবার খেয়ে নিলাম। তারপর রুমে বসে আছি, একা সময় কাটছে না। আমার ভাগ্যটা খুব খারাপ। তিশার একটাও বোন নেই, মানে আমার একটাও শালিকা নেই। তাই বোকার সময় কাটাচ্ছি। কিছুক্ষণ পরে তিশা এলো আর বলল, কি করছো? কি আর করব, করার মতো কিছু নেই, তাই বসে আছি। চলো একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। আইডিয়াটা মন্দ না। তিশার সাথে বের হলাম। আমরা একটা পার্কে গেলাম, কারণ শহরে তো পার্ক ছাড়া আর সবুজ কোনো জায়গা বাকি নেই, যেখানে জোড়ায় জোড়ায় বসে কেউ কেউ প্রেমিক প্রেমিকা হয়তো বা স্বামী স্ত্রী। আমরা দ্বিতীয় দলের। আমরা গিয়ে একটা নির্জন জায়গায় বসলাম। তিশা, বললে না তো চাচি এই বিয়েতে রাজি ছিল নাকি? না মা, ছিল না। মা চেয়েছিল তার বড়লোক বান্ধবীর ছেলের সাথে বিয়ে হোক। তাহলে তাকে বিয়ে করতে হয়তো ভালো হতো। এটা বলতে তিশা আমার দিকে রাগীভাবে তাকালো আর বলল, ছেলেটা ভালো না, নেশা করে, একেবারে বাবা মায়ের অবাধ্য। যখন চাচু এটা জানতে পারে মা তার বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে, তখন বাবা আর চাচু মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। এটা নিয়ে ঝামেলাও হয়েছে, তুমি তো এখানে ছিলে না, তাই জানো না। এই জন্য চাচি মুখের অবস্থা এরকম করে রেখেছে। কিরকম? না মানে কেউ ওনার মুখে কালি মেখে দিয়েছে মনে হচ্ছে। কি বললে? বলেই কিল ঘুষি শুরু। কি মেরে বাবা, কখন কি করবে কিছুই বোঝা যায় না। কিছুক্ষণ আগে নরম ছিল, আর এখন না বলাই ভালো। ভাগ্যিস একে বলেনি, আমি একে বিয়ে করতে রাজি ছিলাম না। এমনিতেই বলেছে আমার উপর অধিকার খাটাবে না। যদি বাসরাতে বলতাম আমি এই বিয়ে মেনে নেই নাই, তাহলে এতক্ষণ মেরেই ফেলতো। তিশা, এভাবে মারিস না, দুলাভাই বেচারা মরে যাবে। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে আরেকজন ছেলে। মেয়েটাকে দেখে তিশা মারা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল আর বলল, আরে দিশা, তুই এখানে? হ্যাঁ, হবু বরের সাথে এলাম। আর তুই এখানে কি করছিস? তোর বাড়ি গিয়েছিলাম, পাইনি। এই তো একটু বের হয়েছি। প্রেম করতে? যাক, অবশেষে তুই প্রেমে পড়লি। কিন্তু তোর বয়ফ্রেন্ডকে দেখে পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে। মেয়েটা আমাকে পিচ্ছি বলছে, এতে আমার খুব রাগ হলেও কিছু বলতে পারলাম না। তখন তিশা বলল, হ্যাঁ, ও আমার থেকে বয়সে ছোট। তার মানে সিনিয়র জুনিয়রের প্রেম? আচ্ছা, তোরা প্রেম কর। আর এই নে আমার বিয়ের কার্ড। ঠিক সময় তোর বরকে নিয়ে চলে আসিস। আমি তোর মতো না, লুকিয়ে বিয়ে করে নেব, বেস্ট ফ্রেন্ডকে বলবো না। তুই জানলি কেমন করে আমার বিয়ে হয়েছে? তোর বাসায় গিয়েছিলাম, তখন আঙ্কেল বলেছে। রাগ করিস না, আসলে বিয়েটা হঠাৎ হয়ে গেছে, তাই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। জানি, আঙ্কেল বলেছে। আর আমার বিয়ের মাত্র 15 দিন আছে। তুই তোর বরকে নিয়ে 2 দিন আগে চলে আসবি। তোকে ছাড়া আমার কিন্তু একটুও ভালো লাগবে না। আচ্ছা, আসবো।
তারপর তিশার ফ্রেন্ডরা তার হবু বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ পর আমরাও বাসায় ফিরে এলাম। বাসায় ফিরতেই চাচার ডাক পড়লো, আমরা দুজনে গেলাম। তখন চাচা বলল, কিরে কোথায় গিয়েছিলি? আবির ঘরে বসে বোর হচ্ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তোর বান্ধবী এসেছিল? কথা হয়েছে ওর সাথে। আচ্ছা যা তো, আমাদের জন্য চা নিয়ে আয়। তিশা চা নিতে চলে গেল। আমি চাচার পাশে বসলাম, বসে গল্প করছি। তিশা চা নিয়ে এলো। গল্প শেষে সবাই একসাথে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা ফিরে এলাম। এই কয়েকদিনে আমাদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে তিশার প্রতি দুর্বল হয়ে পড়ছি, আর তিশাও। কারণ আগে ঘুমানোর সময় মাঝে কোলবালিশ রেখে ঘুমাতো, কিন্তু এখন দেয় না। এখন বাড়ির বাইরে থাকলে বারবার ফোন করে জিজ্ঞাসা করে কোথায় আছি, আর বলে মা নাকি জানতে চেয়েছে তাই ফোন করেছে। কিন্তু আমি জানি মা বলেনি। আমি মনে মনে ভাবি ঠিকমতো মিথ্যাও বলতে পারে না। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসে ওকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। খুব তাড়াতাড়ি বলে দিব ওকে কাল ওর জন্মদিন, আর কালই বলে দিব আমার মনের কথা। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমানোর দরকার। অনেক সময় ঘুমন্ত তিশাকে দেখছি সকালে। এই ওঠো। উঠছি। তাড়াতাড়ি ওঠো। কিছু বলবে? আজ কত তারিখ? আজ তো 29 তারিখ। তুমি কিছু বলবে না? কি বলবো? তিশা মন খারাপ করে ফেলেছে। মনে পড়ছে আজকে ক্লাস আছে, ভার্সিটিতে যেতে হবে। ও তাহলে যাও। তিশা মন খারাপ করে ফেলেছে। ও আশা করেছিল ওর জন্মদিনের শুভেচ্ছা জানাবো, কিন্তু আমি এমন করেছি যে আমার মনে নেই, তাই তিশা রাগ করে চলে গেল। কিন্তু আমি যে এইভাবে জানাবো না, আজ রাতে সব জানাবো। ফ্রেশ হয়ে দেখি চাচু, বাবা, মা সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আজ তিশার জন্মদিন। আমি এমন ভাব করলাম কেন কিছুই জানি না। তখন বাবা বলল, কেন তোমার মনে নেই? না। তিশা রাগ করে ওইখান থেকে চলে গেল। যাওয়ার পর বাবাও চলে গেল। বাবা চলে গেলে চাচু আমার কাছে এলো আর বলল, আবির তুই ঠিক আছিস নি? জানিস তিশা কত আশা করেছিল তুই সবার আগে ওকে উইশ করবি। তার জন্য ভোর থেকে তোর ঘুম ভাঙার জন্য ওয়েট করছে, আর তুই ওকে কষ্ট দিলি। আমার মনে আছে তো। তাহলে ওকে উইশ করলি না কেন? করব, কিন্তু অন্যভাবে। তুমি বুঝবে না। আমি মায়ের কাছে চলে গেলাম। মা, খিদা পাইছে। তোর খাওয়া আজ বন্ধ। কেন? আমি কি করলাম? তোর জন্য আমার বৌমাটা রাগ করেছে। মা, তোমার কিছু হয়েছে নাকি? কিছুদিন আগেও তো আগে সহ্য করতে পারছিলে না, এখন কি হলো? সেটা আগেরটা, এখন সব মেনে নিয়েছি। কি আর করার, বাড়ির সবাই তিশার পক্ষে চলে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু আমি এতে খুশি হয়েছি। মা সব মেনে নিয়েছে, কারণ 2 দিন ধরে দেখছি মা তিশার সাথে আগের মতো গল্প করতেছে, যেমনটা আগে করতো। কারণ মা তিশাকে আগেও মেয়ের মতোই ভালোবাসতো, শুধু মাঝে রাগ করেছিল। আমি সব কিছুর প্রস্তুতি নিচ্ছি। আমার রুমটাকে ভালোভাবে সাজালাম। তিশা সারাটা দিন রুমে আসেনি, তাই সহজে করতে পেরেছি। ওকে দেখে মনে হলো অনেক রেগে আছে, তাই কথা বলার চেষ্টাও করিনি। রাতে খাবার শেষ করে আমি আগে রুমে চলে এলাম। সব কিছু ঠিক করে রুমের লাইটটা বন্ধ করে দিলাম। এখন তিশার আসার অপেক্ষা। কারো আসার আওয়াজ পাচ্ছি, হয়তো তিশা এসে রুমের দরজা খুলতেই ওর উপর ফুলের বৃষ্টি হচ্ছে। তিশা দেখলেও চারিদিকে মোমবাতি জ্বলছে, আর তার মাঝে আমি দাঁড়িয়ে। তিশা অনেক অবাক, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি হাঁটু গেড়ে ওর সামনে বসলাম, হাতে কিছু গোলাপ ফুল নিয়ে বললাম, আমি জানি না কিভাবে মনের কথা বলতে হয়। আমি এর আগে কাউকে বলে নাই, আজ তোমাকে বলছি। এতদিন তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই তোমার জন্মদিনই আমার মনের কথা জানালাম। তুমি হয়তো মনে করেছিলে তোমার জন্মদিনের কথা ভুলে গিয়েছি, কিন্তু আমি ভুলিনি। শুভ জন্মদিন। তিশা আমার হাত থেকে ফুলগুলো নিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমার মনে হচ্ছে ও না করে দিবে, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো মেনে নিবে না, কারণ আমি তোমার থেকে 5 বছরের বড়। বড় তো কি হয়েছে, আমি তোমার বউ, কিন্তু আমার উত্তর তো পেলাম না। সব কথা কি মুখে বলতে হয়? তা ঠিক, তাহলে অপূর্ণ কাজটাকে আজ পূর্ণ করা যাক। কোন কাজ? যেটা প্রথম রাতে হওয়ার কথা ছিল। কিছুই বলল না, শুধু লজ্জায় বুকে মুখ লুকালো। যাক, অবশেষে অপূর্ণ কাজটা পূর্ণ করা হলো। সকালে ঘুমিয়েছিলাম, মনে হলো কেউ মুখে পানি দিচ্ছে। চোখ খুলে দেখি তিশা। তাড়াতাড়ি ওঠো। আর একটু ঘুমাতে দাও তো। না, অনেক ঘুমিয়েছো, এখন ওঠো। আচ্ছা, উঠছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি তিশা ব্যাগে কাপড় গোছাচ্ছে। কি হয়েছে, কাপড় গোছাচ্ছ কেন? তোমার মনে নেই তিশার কথা? ওই যে তোমার ফ্রেন্ড। হ্যাঁ, এখন রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ওকে,
দুইজন বেরিয়ে পড়লাম। তিশার ফ্রেন্ডের বাসা বেশি দূরে ছিল না, 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। অবশেষে তিশার বান্ধবীর বাড়ি পৌঁছে গেলাম। গেটের সামনে দেখি তিশার বান্ধবী দিশা দাঁড়িয়ে আছে। এসে গেছিস তাহলে? সে কখন থেকে ওয়েট করছি। এখন বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ও সরি, ভেতরে চল। দিশা আমাদের ভিতরে নিয়ে গেল। ভিতরে কিছু মেহমান আছে, বিয়ে, তাই মেহমান আসা শুরু হয়ে গেছে। দিশা আমাদের ছাদে নিয়ে গেল। সেখানে কয়েকজন পুরুষ আর মহিলা বসে আছে। তখন তিশা বলল, মা দেখো কে এসেছে। কে? ওখানকার একজন মহিলা বলল। তিশা এসেছে। মহিলাটি আমাদের দিকে এগিয়ে এলো আর বলল, আরে দিশা, এতদিন পর। দিশার বিয়ে না হলে মনে হয় আসতি না। আমাদের তো আপন ভাবিস না, তাই আগের মতো আমাদের বাড়ি আসিস না, ভুলে গেছিস। আন্টি আসলে সময় হয়নি, তাই আসা হয়নি। এখন তোকে বেশি প্রয়োজন, তোর বান্ধবীর বিয়ে। তোকে ছাড়া তো দিশা বিয়ের পিড়িতে বসবে না। আর এটাকে? দিশার মা আমাকে দেখিয়ে বলল। বলার সাথে সাথে তিশা মাথা নিচু করলো, সম্ভবত লজ্জায়। আর দিশার মা উত্তরের জন্য অপেক্ষা করছে। তখন দিশা বলল, মা তুমি জানার পরও বেচাইকে কেন লজ্জায় ফেলছো? তাহলে এটাই তিশার স্বামী? কিন্তু দেখে তো বাচ্চা মনে হয়। মা আমি তাহলে তোর রুম দেখিয়ে দিই। আচ্ছা, নিয়ে যা। দিশা আমাদের একটা রুম দেখিয়ে দিয়ে গেল, বলল ফ্রেশ হয়ে নিতে। দিশা যেতেই আমার এখানে আসা ঠিক হয়নি। কেন? দেখলে না, সবার সামনে আন্টি আমাকে বাচ্চা বলল। বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? আমি বাচ্চা? তা না তো কি। দাঁড়াও দেখাচ্ছি এই বাচ্চা কি করতে পারে। তিশার কোমরে হাত দিয়ে টান দিয়ে কাছে আনলাম। আমার ঠোঁট তার গোলাপি ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। 1 মিনিট পর, ফ্রেশ হতে বলেছি, প্রেম করতে নয়। এটা রাতেও করতে পারবে। তাড়াতাড়ি তিশাকে ছেড়ে দিলাম। পিছনে তাকিয়ে দেখি দিশা হাতে একটা ট্রেতে 2টা গ্লাস শরবত নিয়ে এসেছে। প্রেম করতে চাইলে দরজা লাগিয়ে দাও, এটা বিয়ে বাড়ি। তুই এখানে? মা পাঠিয়েছে, বলল তোর বান্ধবী আর তার স্বামীর জন্য শরবত নিয়ে যা। অনেক জার্নি করে এসেছে তাই ক্লান্ত, কিন্তু এখানে এসে দেখি রোম্যান্স চলছে। তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, না হলে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিছুক্ষণ পরে বাইরে এলাম। বাইরে এসে দেখি তিশা রাগী ভাব এখনো আছে। তখন তিশা বলল, তোকে আমি? আরে আমি জানতাম কি তোমার বান্ধবী চলে আসবে। দরজা লাগাতে পারলে না? মনে ছিল না। তুমি এখানে দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে দেখছি। তিশা ফ্রেশ হতে চলে গেল আর আমি রুম থেকে সরে পড়লাম, কারণ বাঘের শিকার কেউ হতে চায় না। বাইরে এসে কয়েকজনকে দেখলাম, পুরো বাড়িটাই কাউকে চিনি না, তাই ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। বিকেল হয়ে গেছে, 2 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন ছাদে কেউ নেই, একাই দাঁড়িয়ে আছি। তিশা থাকতে ভালো হতো, কিন্তু ও যা রেগে আছে। কি করছেন? পিছন থেকে কেউ বলল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আপনি? আমি মিম, দিশাপুর খালাতো বোন। আমি কিছু বলতে যাব, তখন তিশা এসে হাজির। তোমাকে আমি রুমে থাকতে বললাম না? তখন মিম বলল, আরে দিশাপু কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো, কিন্তু উনি কে? আমার স্বামী। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ চলো। আমাকে বলল। তিশা আমাকে টানতে টানতে নিচে নিয়ে এলো, রুমে এনে দরজা লাগিয়ে দিল। আমার মনে হলো আজ আমি শেষ। মেয়েদের সাথে তোমার কি? ওখানে তো একজনই ছিল, তাহলে দের বলছো কেন? শোনো, এটা বিয়ে বাড়ি, এখানে অনেক মেয়ে আসবে। ভুল করেও কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন? যা বলছি তাই করবে। যদি মেয়েরা আমার সাথে কথা বলতে চায়? তাহলেও বলবে না। আচ্ছা, তাহলে দরজা খুলো। মনে থাকে যেন। থাকবে। রাত হয়ে গেল, আমরা ঘুমাতে রুমে এলাম, কারণ সকালে অনেক কাজ আছে। তিশার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তিশাকে ব্যস্ত থাকতে হবে। রুমে আসার পর তিশা বলছিলাম কি কি মানে ওই সময় ওটা পূরণ করা হয়নি, মাত্র 1 মিনিট হয়েছিল। কি মানে ওই তোমার। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। কাজটা সম্পূর্ণ করলাম, আর বাকিটা ইতিহাস বুঝতেই পারছেন সকালে। এই ওঠো, এটা কিন্তু বাড়ি নয় যে পড়ে পড়ে ঘুমাবে। তাহলে কি করব? উঠে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি তিশা রুমে নেই। পড়ে গেলাম বিপদে, কারণ বাড়িতে আমি কাউকেই চিনি না। তিশাকে খুঁজছি, তখন হঠাৎ কালকের মেয়েটার সাথে, মানে মিমের সাথে দেখা। কাকে খুঁজছেন? তিশাকে। দিশাপু তো দিশাপুর রুমে। কোথায় রুমটা? আসুন আমার সাথে। আপনার নামটা তো জানা হলো না। আবির মাহমুদ। কি করেন? এবার ইন্টার 2য় বর্ষে। আপনি? আমি এবার ইন্টার 1ম বর্ষে। আপনি আমার বড়, তাই তুমি করে বলতে পারেন।
চেষ্টা করব। আপনি দ্বিতীয় বর্ষ, সেই হিসেবে তো তিশা আপু আপনার বড়। হ্যাঁ, কিছুটা। আপনাদের কি লাভ ম্যারেজ? না, কিন্তু তিশাকে আগে থেকেই জানতাম। কিভাবে? তিশা আমার চাচার মেয়ে। ওহো। মিম আমাকে তিশার রুমে নিয়ে গেল। গিয়ে দেখি তিশা সেখানে। আমাকে দেখে তিশা বলল, তুমি এখানে? না মানে তোমাকে খুঁজছিলাম। তখন তিশা বলল, কেন, বউ ছাড়া বুঝি ভালো লাগছে না? আসলে তা নয়, এখানে কাউকে চিনি না তাই। মিম, তুই ওনাকে নিয়ে একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে আয়। আমি যাই। ভয় পাস না, তোর স্বামীকে কেউ নিয়ে যাবে না। আজ কতদিন পর আড্ডা দিচ্ছি, তোকে যেতে হবে না। তিশা কিছু বলতে গিয়েও পারল না। আমি মিমের সাথে আশেপাশে ঘুরলাম। সারাদিন তিশা আর বান্ধবীর সাথে ছিল। আমার সাথে তেমন কথাও হলো না। বিকেলের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। তখন থেকে তিশা আমার সাথে ছিল, 1 মিনিটও দূরে যেতে দেয়নি। পরের দিন সবাই সাজতে ব্যস্ত, কারণ আজ বিয়ে। আমি রুমে রেডি হচ্ছি, তখন তিশা এসে হাতে একটা শাড়ি দিল। এটা দিয়ে আমি কি করব? আমাকে পরিয়ে দেবে? আমি শাড়ি পরবো? তা নয় তো কে? আমি তো তাই বললাম আমি পরবো। রেগে গেলে আবার সমস্যা, তাই শাড়িটা পরিয়ে দিলাম। তিশা হালকা সাজলো, এতে একে অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা বাইরে এলাম। তিশা আমার হাত ধরলো। শোনো, হাত ছাড়বে না কিন্তু। কেন, আমি কি বাচ্চা নাকি? ছোট বাচ্চা নাও, তার জন্য তো হাত ধরে রেখেছি, নয়তো মেয়েদের সাথে লুতুর পুতুর করতে যাবে। কি বলছো এসব? দেখছি মিমের সাথে কত হেসে কথা বলছিলে। তুমি কি জেলাস ফিল করছিলে? তিশা আমার দিকে রাগী ভাবে তাকালো। ওর এই চাউনি বলে দিচ্ছে ও জেলাস ফিল করছে, আর ভয়ও পাচ্ছে আমাকে হারিয়ে ফেলার। আমার উপর যতই রাগ দেখাক না কেন, আমি বুঝি আমাকে অনেক ভালোবাসে তিশা। আর ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে কথা বললে জেলাস ফিল হওয়াটা স্বাভাবিক। রাখলে তোমাকে আরো সুন্দর লাগে। তুমি কথা ঘোরানোর জন্য এটা বলছো? তোমাকে মেকআপ ছাড়া ওই ময়দা সুন্দরীর থেকে বেশি ভালো লাগে। তিশা আর কিছুই বলল না। কিছুক্ষণ পরে বরযাত্রী এলো। তিশা ওর বান্ধবীর কাছে গেল। আমি দাঁড়িয়েছিলাম, তখন মিম এলো। ওর সাথে কথা বলছি, তাও সাবধানে, কারণ তিশা দেখলে আমার 12টা বাজিয়ে দিবে। কিছুক্ষণ পরে তিশা মেসেজ দিল, ছাদে যেতে বলল। গিয়ে দেখি তিশা এখনো আসেনি। একটু পরে তিশা ছাদে এলো। কি জন্য ডেকেছো? তোমাকে না করলাম না কোনো মেয়ের সাথে কথা বলতে। তুমি দেখে ফেলেছো? হ্যাঁ, তার জন্য তো ডাকলাম। আর বাড়ি থেকে মা ফোন করেছিল। কেন? আজকেই বাসায় ফিরতে বলেছে। বাবা এক কাজে সিলেট যাবে, আর মা বাড়িতে একা, এর জন্য। ও তোমার বান্ধবী, তোমাকে যেতে দিবে? হ্যাঁ, কিন্তু বিয়ে শেষ হওয়ার পর্যন্ত থাকতে হবে। বিদায়ের আগেই চলে যাব। ওকে। তিশা আর আমি ছাদে বসে গল্প করছিলাম, কারণ নিচে কোলাহল। তিশা আর আমার এই কোলাহল পছন্দ নয়। ছাদে একটা বেঞ্চে বসেছিলাম। তিশা আমার কাঁধে মাথা রেখেছে। আচ্ছা, আমাদের বেবি হলে তার কি নাম রাখবে? তুমি আমার বাচ্চা নিয়ে পড়লে কেন? তিশার চাচা তো ভাবির একটা বেবি আছে, দেখতে কি কিউট। তো আমার যদি অমন একটা ছেলে কিউট বেবি থাকতো তাহলে অনেক ভালো লাগতো। তুমি চাও তাড়াতাড়ি বেবি হোক? হ্যাঁ, মা বলেছিল তুমি বেবি পছন্দ করো। হ্যাঁ করি। বেবি থাকলে তো তুমি আর আমাকে ছেড়ে যাবে না। মানে? আমি তোমার থেকে 5 বছরের বড়, তাই যদি কোনোদিন আমাকে ছেড়ে যাও, বেবি থাকলে তার জন্য হলেও আমাকে ছেড়ে যাবে না। পাগলি, আমাকে হারানোর ভয় পায়? হ্যাঁ। বলে 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। ভয় পেও না, সারা জীবন আমি তোমার থাকবো। তিশা আমাকে জড়িয়ে আছে। তখন একটা আওয়াজ আসলো। আপনি এইখানে? তখন তিশা বলল, আপনার সমস্যা কোথায়? আপনি আমার পিছনে পড়ে আছেন কেন? কি হয়েছে তিশা? এই ছেলেটা কখন থেকে আমার পিছনে পড়ে আছে। কেন ভাই, আপনার কি সমস্যা? আপনি আমার ওয়াইফের পিছনে পড়ে আছেন কেন? উনি বিবাহিত। কেন ভাই, দেখে বুঝছেন না সাদে কেউ নেই, সেখানে একটা ছেলে একটা মেয়ে বসে কথা বলছে। এটা দুটো হতে পারে প্রেমিক প্রেমিকা, না স্বামী স্ত্রী। সরি, ভুল হয়ে গেছে। এটা বিয়ে বাড়ি। আমার জানা মতে এই বাড়িতে যত মেয়ে আছে সবাই বিবাহিত, তাই মেয়েদের পিছনে না পড়ে বিয়েটাকে এনজয় করুন। ছেলেটা চলে গেল। আমার রাগ এখনো কমানি। রোমান্টিক মোডে ছিলাম, ছেলেটা এসে সব নষ্ট করে দিল। বিয়ে শেষ, বিদায়ের আগে আমরা চলে এলাম, কারণ মা বাড়িতে একা ছিল। আমাদের সময় ভালোবাসা চলতে থাকলো, আমাদের মধ্যে ভালোবাসার কোনো কম ছিল না।
বিয়ের 1 বছর হয়ে গেছে, তবু আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, অনেক সুখে দিন কাটছিল। কিন্তু এটা বেশি দিন থাকলো না, আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসলো, যার জন্য তিশা আমাকে ভুলে বুঝে আর আমার থেকে অনেক দূরে চলে যায়। ওই তৃতীয় ব্যক্তি ছিল মিম, যার সাথে 1 বছর আগে বিয়েতে দেখা হয়েছিল। দিনগুলো ভালোই কাটছিল। তিশা আর আমার 1 বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু হঠাৎ করে মিম আমাদের মাঝে এসে পড়ে। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। কখন থেকে ডাকছি শুনতে পাননি? কে আপনি? আমি মিম। আপনার মনে নেই দিশাপুর বিয়ের সময় দেখা হয়েছিল? ও, মনে পড়েছে। দিশাপু কেমন আছে? ভালো, কিন্তু তুমি এখানে? আমি ট্রান্সফার নিয়ে এখানকার কলেজে এসেছি। ও, কিছুক্ষণ কথা হলো। সেদিন আমার নাম্বারটাও নিয়েছিল, মাঝে মাঝে ফোন করতো। একদিন ফোন করেছিল, কিন্তু ফোনটা তিশা ধরেছিল, কিন্তু মিম কথা না বলে ফোনটা কেটে দেয়। সেদিন ঝগড়া হয় তিশার সাথে। তখন তিশা বলল, এই মিমটা কে? কেন, তোমার মনে নেই তোমার বান্ধবীর বোন বিয়েতে দেখা হয়েছিল? তোমার নাম্বারও পেলো কিভাবে? কয়েকদিন আগে দেখা হয়েছিল, সেদিনই নাম্বার নিয়েছিল। আমি ফোন ধরতেই কেটে দিল কেন? আমি তো জানি না। সত্যি করে বলো, কি হয়েছে? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু জানতে চাচ্ছি। মনে করেছিলাম সমস্যা ওখানেই শেষ, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে, বারবার ঝগড়া হতে থাকে। একদিন রাগের মাথায় থাপ্পড় মেরেছিলাম, পরে বুঝতে পেরে মাপ চেয়েছিলাম। ওকে বোঝানোর পর সমস্যা কমে যায়, আগের মতো ঠিক চলতে থাকে। একদিন কলেজে ছিলাম, তখন তিশার ফোন আসে, তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে, একটা সারপ্রাইজ আছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, কিন্তু যাওয়ার পর দেখি বাবা, মা আর তিশা একসাথে বসে আছে। দেখে মনে হলো সবাই রেগে আছে। আমি যেতেই সবার সামনে তিশা আমাকে থাপ্পড় মারলো। তুমি আমাকে ধোকা দেবে ভাবতেও পারিনি। আমি করেছিটা কি? তুমি জানো না? নাটক করা বন্ধ করো। সত্যিই আমি জানি না। মা এতদিন যা বলেছে সব ঠিক বলেছিল। তোমার প্রতি অন্ধবিশ্বাসের কারণ এতদিন তা বুঝিনি। কি বলছো এসব? আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমাকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবে না। আরও অনেক কথা বলে তিশা চলে গেল। বাবা মা আমার উপর রেগে আছে। তিশা চলে যাবার পরের দিনই আমি তিশাদের বাড়িতে যাই ওকে ফিরিয়ে আনার জন্য। আমি ভেবেছিলাম সবার মতো চাচাও আমার উপর রাগ করবে, কিন্তু চাচা করেনি। তিশাদের বাড়িতে যাওয়ার পর চাচা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে তিশা সবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর যাওয়ার সময় চিঠি রেখে গেছে। আমি চিঠি পড়তে শুরু করলাম। সবার কাছে আমি বিরক্তির কারণ। আমি সবাইকে বিশ্বাস করতাম, আর সবাই আমাকে ধোকা দিয়েছে। সবচেয়ে কাছের মানুষগুলো এভাবে ধোকা দেবে আমি ভাবতেও পারিনি। আবির, তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না তোমাকে আমার থেকে। তাহলে আমাদের মাঝে মিম কেন এলো? বলতেই পারতে আমাকে তোমার আর প্রয়োজন নেই, আমি চলে যেতাম তোমার জীবন থেকে। এভাবে ধোকা কেন দিলে? আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তোমার আর তোমার ভালোবাসার মানুষের মাঝে আমি কাটা হয়ে থাকতে চাই না, তাই আমি দূরে সরে গেলাম। যদি কখনো আমার প্রয়োজন হয় বলো, আমি চলে আসব। আমি সারা জীবন তোমারই থাকব। তোমার স্ত্রী হয়ে থাকার অধিকারটুকু দিও, আমি এর থেকে বেশি কিচ্ছু চাই না। ইতি তৃষা। তিশা আমাকে ভুল বুঝে চলে গেছে, ওকে খুঁজে বের করে ভুল ভাঙাতে হবে, কিন্তু তার আগে সবার চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। মিম যা বলেছে তাই করেছে। মিম বলেছিল এমন কাজ করবে তিশা নিজে আমার জীবন থেকে সরে যাবে, তাই হয়েছে। মিম আমি বিবাহিত জানার পরেও আমাকে প্রপোজ করেছে, আর আমি না করে দিয়েছিলাম। তখনও যা বলেছিল তাই করেছে। আমি মিমকে ফোন করে আসতে বললাম, ওখানে বাবা মা চাচা চাচি সবাই ছিল। মিম আসার পরে, তুমি তিশাকে কি বলেছিলে? কিছু বলিনি তো। মিথ্যা বলবে না। আমি বলার আগে থাপ্পড় দিলাম, তখন সব বলে দিল। হ্যাঁ, আমি বলেছি। কি বলেছিলে? বলেছি তুমি আমাকে ভালোবাসো আর আমার পেটে তোমার সন্তান, তাই যেন তিশা আমাদের মাঝখান থেকে সরে যায়। কথাটা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল। কেন বলেছে ওই মিথ্যা কথাগুলো? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তিশার জন্য আমাকে গ্রহণ করছিলে না। তখন উনি এসব করলে আমি তোমাকে পাবো তাই বলে। চাচিকে দেখিয়ে বলল। সবাই অবাক হয়েছে। মিমকে মেরে ফেলতে ইচ্ছা করছে। ওকে যখনই কিছু বলতে যাব তখন ওখানে তিশার বান্ধবী দিশা আসে আর বলে মিম মানসিকভাবে অসুস্থ। 6 মাসে একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়, যার কারণে ও মানসিকভাবে আঘাত পায়। আমি জানতাম না মিমের বাবা মা মারা গেছে।
এখন বুঝছি যতবার মেয়ের সাথে দেখা হয়েছে তখন আজব ব্যবহার করেছে। তখন বুঝতে পারিনি ওকে কিছু বলা যাবে না, কারণ ও অসুস্থ, ও কি করে তাই জানে না। দিশা ওকে নিয়ে চলে গেল, কিন্তু চাচি কেন এসব করলো? তখন চাচিকে বলল, তুমি এসব কেন করালে? আমি চেয়েছিলাম আমার বান্ধবীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। ওরা কত বড়লোক ছিল, কিন্তু তুমি তোমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে। তুমি যে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলে ছেলেটা ভালো ছিল না, সব খারাপ স্বভাব ছিল ছেলেটার মধ্যে। আর আবির তার থেকে ভালো, কত সুখী ছিল তিশা, আবিরকে নিয়ে ভালো ছিল, কিন্তু তুমি নিজে তোমার মেয়ের সংসার নষ্ট করে দিলে। চাচি, আপনি এটা কেন করলেন? তুই কি আমার মেয়ের যোগ্য ছিলি? এখন তো খুশি হয়েছো? তুমি ওদের আলাদা করতে চেয়েছিলে, করেছো। তোমার জন্য আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা তিশাকে খোঁজার জন্য কাজে লেগে পড়লাম। চাচি এখন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন বুঝে লাভ কি? সব থেকে বড় ক্ষতি করে চাচা এখন চাচির সাথে কথা পর্যন্ত বলে না। আমি তিশাকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি কোনো দিনও ওকে খুঁজে পাবো না? 5 বছর পর আজও তিশাকে খুঁজে পাইনি। অভিমান করে কোথায় চলে গেছে আজও জানতে পারিনি। আজও তিশাকে আর আমাদের সন্তানকে খুঁজে চলেছি। 5 বছর আগে যেদিন তিশা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছিল, সেই সারপ্রাইজটা ছিল তিশা মা হতে চলেছে। কিন্তু সেদিন উল্টাপাল্টা হয়ে গেল। আমি খবরটা জানতে পারি তিশা চলে যাওয়ার 7 দিন পর, যখন আমি আলমারি চেক করছিলাম যেখানে কাগজটা ছিল। আমি পড়াশোনা শেষ, একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। সকালে মা, আমি অফিসে গেলাম। সাবধানে যাস। বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিসে পৌঁছে কেবিনে বসে কাজ করছিলাম, তখন বস ডেকে পাঠালো। স্যার আপনাকে ডাকছে। ও চাচা, কেমন আছেন? ভালো। চাচা, আপনাকে বলেছি আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। ছেলেকে কেউ আপনি করে বলে, আমার নাম ধরে ডাকবেন। সবাই স্যার ডাকতে বলে, আর তুমি নাম ধরে ডাকতে বলো? আমি সবার মতো না। আচ্ছা যাই, দেখি স্যার কি বলে। আমি স্যারের রুমে গেলাম। স্যার, আসতে পারি? ডেকেছিলেন? হ্যাঁ, আপনাকে একটা প্রজেক্টের কাজে সিলেটে যেতে হবে। আমি যেতে পারবো না, আপনাকে একা যেতে হবে। ওখানে অফিসের দায়িত্ব আপনার যতদিন না প্রজেক্ট শেষ না হয়। ওকে। আমি আমার কেবিনে চলে এলাম। স্যারের কথায় রাজি হলাম, কারণ সিলেট গেলে তিশাকে খুঁজতে পারবো। কারণ ও বলেছিল ও সিলেটের চা বাগান দেখার ইচ্ছে আছে। যদি ওখানে পাওয়া যায়। অফিস থেকে লাস্ট টাইমে ছুটি পেয়ে গেলাম, কারণ সিলেটে যাওয়ার জন্য জিনিস গোছাতে হবে। আমি বাড়ি পৌঁছে যখন কলিং বেল বাজালাম, তখন মা দরজা খুলে দিল। আর অবাক হলো, কারণ কোনোদিন এত আগে আসেনি। কি করে আজ এত তাড়াতাড়ি চলে এলি? অসুস্থ নাকি? না, গোছগাছ করতে হবে এর জন্য। মানে? আগে ভিতরে যেতে দাও, তারপর বলি। আয়, ভিতরে আয়। বাবা কোথায়? একটু বাহিরে গেছে, এখন এসে পড়বে। তাহলে বাবা আসুক, একসাথে বলি। আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এলাম, বাবাও এসেছে। একসাথে লাঞ্চ করা শুরু করলাম। বাবা, আমাকে অফিসের কাজে সিলেট যেতে হবে। কতদিনের জন্য? প্রায় 2 মাস। এতদিন? ভালো হয়েছে, ওখানে তিশাকে খুঁজতে পারবো। আর কতদিন খুঁজবি? যতদিন না খুঁজে পাই। জিনিসপত্র গুছিয়ে নিলাম। রাতে ছাদে বসে আকাশ দেখছি। একসময় তিশা আর আমি একসাথে বসে আকাশ দেখতাম। তখন গ্রামে ছিলাম। গ্রামে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। তিশা চলে যাওয়ার পর আমরা শহরে আসি। গ্রামে বেশি যাওয়া হয় না, কারণ ওখানে তিশার স্মৃতিতে ভরপুর। জানি না কোথায় আছে, কিন্তু একদিন ঠিকই খুঁজে বের করব। রাতে ঘুম আসে না, কি করব? তিশা আমার সব কিছু নিয়ে চলে গেল, আর আমাকে একা রেখে দিয়ে চলে গেছে। সকালে বাসা থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে প্লেনে করে সিলেট যাব। এতে সময় কম লাগবে। প্লেনে ওঠার কিছু সময় পর সিলেটে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। কোম্পানির গাড়ি আসার কথা, কিন্তু এখনো আসেনি। কিছু সময় পরে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। সরি স্যার, দেরি হওয়ার জন্য। আপনি কি এখানে? আমি মিতু, আর রবিন স্যার আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। ও চলেন। গাড়িতে ওঠার পর, স্যার আপনার নামটা জানো কি? আমাকে নিতে এসেছো আর আমার নাম জানো না? মনে হচ্ছে মাথা ফাটিয়ে দিই। নাম বলতে সমস্যা কোথায়? আমাকে বকছেন? না, মনের কথা বুঝলো কিভাবে? অফিসে চলেন। স্যার এইমাত্র না এলেন, এক্ষুনি অফিসে যাবেন? সোজা অফিসে যাব। ওকে স্যার, এই অফিসে নিয়ে যাও। ড্রাইভারকে বলল। অফিসে চলে এলাম। আমি অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। হয়তো আশা করেনি আমাকে দেখে। রবিন এগিয়ে এলো। স্যার আজই চলে এলেন? আজ রেস্ট নিতেন।
আমি এখানে বসে থাকার জন্য আসিনি। আমার কেবিন কোথায়? সরি স্যার, আসুন। কেবিনে যাওয়ার পর, স্যার এটা আপনার কেবিন। আর মিস মিতু আপনার পিএ, যতদিন এই প্রজেক্টে কাজ করবেন আপনাকে সাহায্য করবে। ওকে যান, প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসুন। ওকে স্যার। কিছু সময় পর মিতু ফাইল নিয়ে এলো। এই নিন ফাইল, প্রয়োজন হলে ডাকবেন। আপনার কাজে যান এখন। মিতু বাইরে ওর কেবিনে গেল। সেখানে তার সাথে ওর বান্ধবী নেহা কাজ করে। তখন নেহা মিতুকে বলল, কিরে নতুন স্যার কেমন? একদম রোবট, আর সবসময় রাগী ভাব নিয়ে থাকে। আমার ওনাকে দেখে ভয় লাগে। আমি আগেই জানতাম, রবিন স্যার বলেছিল নতুন যে আসছে উনি অনেক রাগী। আগে বলিসনি কেন? তোকে বলতে চেয়েছিলাম, তুই শুনলি না। এর সাথে কাজ করব কিভাবে? এত রাগ দেখানো ছাড়া আর কিছুই পারি না। কি আর হবে, বেশি করলে যা হয়। আমি তো ভেবেছিলাম যা ভেবেছিলি তার উল্টা। রবিন স্যারকে বলে আমার জায়গায় অন্য কাউকে দিতে বলবো। কেউ যাবে না, অফিসে ঢুকে যা দিল তাতে কেউ রাজিই হবে না। তাহলে আমি শেষ। অফিসে কিছু কাজ দেখলাম, তারপর মিতুকে ডেকে পাঠালাম আর আমার জন্য কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যেতে বললাম। মিতু আমাকে সেখানে নিয়ে গেল। স্যার আপনি এখানেই থাকবেন, আর আপনার জন্য উনি রান্না করবেন। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন, আমি পাশের কিছুটা দূরেই থাকি। একটা লোককে দেখিয়ে বলল, আপনার নাম্বারটা তো দিয়ে যান। ও সরি, এই যে। মিতু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। রাতে ছাদে বসে আছি আর তিশার কথা ভাবছি। আজ 15 দিন পরে আমার ষষ্ঠ বিবাহবার্ষিকী। ওকে অনেক মিস করছি। এগুলো ভাবতে ভাবতে ঘুমানোর জন্য রুমে আসলাম। সকালে আজ অফিস অফ ডে, তাই অফিসে যাওয়ার দরকার নেই। ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়ে গেলাম। নতুন জায়গায় কাল কিছু দেখা হয়নি, তাই হাঁটতে বের হয়েছি। কিছু দূর হাঁটলাম, তখন দেখছি একটা 6-7 বছরের বাচ্চা ছেলে রাস্তা পার হতে চাচ্ছে, কিন্তু গাড়ির জন্য পার হতে পারছে না। আমি পার করে দিব? না। তুমি তো পার হতে পারছো না। মা অপরিচিতদের সাথে কথা বলতে না করেছে। আচ্ছা আঙ্কেল পার করে দেন। একটু আগে না করলে যে? এখন না গেলে লেডি গুন্ডা অনেক মারবে। কে মারবে? লিজা, ওর জন্য চকলেট কিনতে এসেছিলাম। ও তাই? চলো তো দেখি কে এই লিজা। আমাদের উপরতলায় থাকি, পিচ্ছি মেয়ে শুধু আমাকে মারে। তুমি বড় হয়েও ওর কাছে মার খাও? আমি ওকে মারতে পারি না তো। শুধু হাসলাম ছেলেটার কথায়। ওই যে লিজা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? জিসান। জিসান যে মেয়েটাকে দেখালো, ওকে দেখে 3-4 বছরের মনে হয়। তিশা আর আমার সন্তান হয়তো এতটুকু হয়েছে। আমি কাছে যেতেই মেয়েটা আমার চারপাশ ঘুরে দেখছে। কি দেখছো? জিশান, এটা কে? ভালো আঙ্কেল, আমাকে রাস্তা পার করে দিয়েছে। তুমি আমাকে চেনো? না মামনি। তোমাকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছো মামনি? ঠিক মনে পড়ছে না। আচ্ছা পড়লে আমাকে বলো। তুমি কোথায় থাকো? ওই যে সামনে, ওখানে। যেখানে অ্যানাকোন্ডা থাকে সেখানে? তোমাকে কে বলেছে ওখানে অ্যানাকন্ডা থাকে? মিতু আন্টি, ওইখানে না একটা বড় সাপ থাকে। ওই সাপ রাগে ফুঁসফুঁস করে। মিতু আন্টি বলেছে? লিজা, জিশান কার সাথে কথা বলছো? হঠাৎ করে মিতু আসলো অ্যানাকন্ডার সাথে। স্যার আপনি? হ্যাঁ, এদিকে আসলাম। এখানে এসে শুনি আমি যেখানে থাকি ওইখানে একটা অ্যানাকন্ডা থাকে, রাগে ফুসফুস করে। আপনি দেখেছেন কখনো? স্যার। বাদ দিন, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। জিসান আপনার কি হয়? আমার ভাইয়ের ছেলে। আর ওই পাকা বুড়ি? ভাবির বান্ধবীর মেয়ে, আমাদের উপরতলায় থাকে। আমি বুড়ি নই। তাহলে পিচ্চি? না, আমি লিজা। ও। আপনি হাসতেও পারেন? মানে? না কিছু না, চলুন স্যার, আমার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিই। না, অন্য একদিন। আজ আসি। আমি ওইখান থেকে চলে আসলাম। আমি চলে আসার পর মিতু, লিজা আর জিসানকে নিয়ে ভিতরে গেল। ভিতরে যেতেই মিতুর ভাবি রিপা মিতুকে বলে, প্রিয় ননদিনী, ছেলেটা কে ছিল যার সাথে এতক্ষণ কথা বলছিলে? ওই অ্যানাকোন্ডাটা। মিতু দরজার দিকে তাকিয়ে দেখে তিশা। তিশা আপু, তুমিও শুরু করলি? হ্যাঁ, তিশা ঠিক বলেছে। তোমরা যে কি শুরু করেছো। মিতু রুমে চলে গেল। তিশা, তোর স্কুল নেই, তাই তো তোর সাথে গল্প করতে চলে এলাম। তিশা যখন বাড়ি থেকে চলে আসে তখন সিলেটে তার বান্ধবী রিপার কাছে আসে। এখানে একটা হাই স্কুলে বাংলা টিচারের জব নেয়। যেহেতু তিশা মাস্টার্স করেছিল তাই সহজেই চাকরিটা পেয়ে যায়। লিজা আমার আর তিশার মেয়ে। তিশা যখন এখানে আসে তখন রিপা তার মিতুর ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করে। এদিকে মিতু ভাবছে, আইডিয়াটা মন্দ না, স্যার দেখতেও খারাপ না, শুধু একটু রাগি, তাও চলবে।
এইদিকে আমি ফ্ল্যাটে এসে ভাবলাম আজ যেহেতু অফিস নেই তাহলে তিশাকে খোঁজা যায়। এখানকার শপিং মলে খুঁজলে মন্দ হয় না, কিন্তু আমি এখানকার কিছুই চিনি না, তাহলে কিভাবে? তখন মিতুর কথা মনে হলো, তাই ওকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? মিস মিতু, আমি আবির বলছি। সেটা আবার কি? আপনার বস। ও সরি স্যার, আসলে আমি নাম্বারটা দেখি নাই। ওকে, আমার কিছু শপিং করার দরকার ছিল, কিন্তু আমি এখানকার কিছুই চিনি না, তাই যদি আমার সাথে যেতেন। ওকে স্যার। মিতু যখন বাসা থেকে বের হচ্ছে তখন তার ভাবি বলল, মিতু কোথায় যাচ্ছ? স্যারের সাথে শপিং মলে। প্রথম দিনই শপিং? স্যার এখানকার কিছু চিনে নাই তাই। ওকে যাও। ভাবি, তুমি না বলেছিলে আজ শপিংয়ে যাবে? আমাদের সাথে চলো না। না, আমি তিশার সাথে যাব। তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চায় না। ভাবি, আমি গেলাম। সাবধানে যাও। আমি আর মিতু শপিং করতে গেলাম। আমার উদ্দেশ্য শপিং করা না, তিশাকে খুঁজে বের করা। সারা শপিং মল খুঁজছি। মিতু মনে মনে ভাবছে এত মেয়েদের মতো ঘোরাঘোরার দরকার কি। মিতুর মনে মনে রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। সেই শপিং মলে আবার তিশা আর রিপা শপিং করতে এসেছে, কারণ একদিন পরে জিসানের জন্মদিন, সাথে লিজা আর জিসানও আছে। শপিং করে রিপা, শপিং করতে গেলাম আর সাথে তিশাকে খুঁজছি। কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও কিনলাম, তারপর শাড়ি কেনার জন্য গেলাম। মিতু যখন আমার সাথে এসেছে তাহলে ওকে একটা গিফট দেওয়া দরকার। মিস মিতু, একটা শাড়ি পছন্দ করে দিন তো। কেন স্যার? একজনকে গিফট করব, কোনটা দিলে ভালো হবে? এটা দিলে ভালো হবে। ওকে চলুন। শাড়িটা কিনলাম। শপিং করা শেষে যখন বেরিয়ে যাচ্ছি তখন রিপা মানে ঋতুর ভাবির সাথে দেখা। মিতু, শপিং শেষ? হ্যাঁ ভাবি। ইনি তোমার বস? হ্যাঁ স্যার, আমার ভাবি। আর বাকিদের তো চেনেনি। হ্যালো। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। কাল জিসানের জন্মদিন, প্লিজ আসবেন। আমি? তুমি আসবে না আঙ্কেল? তুমি না এলে কিন্তু আমি কেকই কাটবো না। ওকে আসবো। পাকা বুড়ি তোমার সাথে আসেনি? এসেছে, ওর আম্মুর সাথে আছে। উনি কোথায়? একটু ওই দিকে গেছে, একটু দেরি করুন, এসে যাবে। হঠাৎ করে ফোন বেজে উঠলো, দেখি বাবা ফোন দিয়েছে। অন্য একদিন পরিচয় হবে, আজ আসি। আর মিতু, তাহলে আপনার পরিবারের সাথে বাসায় চলে যান, আর এটা আপনার জন্য। এটা তো কাউকে গিফট দিয়ে কিনেছিলেন। আপনার জন্যই কিনেছিলাম। আসি। আমি শাড়িটা দিয়ে চলে এলাম, তখন তিশা ওদের কাছে এলো। তখন মিতুর ভাবি মিতুকে বলল, কি গিফট দিল রে? আমি তো ভেবেছিলাম স্যার হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য কিনেছে, কিন্তু স্যারের মনে হয় গার্লফ্রেন্ড নেই। ইয়াহু! কি হয়েছে? মিতুর বস ওকে শাড়ি গিফট করেছে। এত দূরে এগিয়ে গেছে। মা, ওই আঙ্কেলকে আমি যেন আগে কোথায় দেখেছি। আর সকালে তো দেখেছিস? না, তার আগে। আর একটু আগে এলে দেখা হতো। পরে একদিন দেখা করিয়ে নিব। চল শপিং শেষ করি। ওকে চল। গাড়িতে উঠে ফোনটা ধরলাম। হ্যালো বাবা। কেমন আছিস? ভালো আছি। নে ধর, তোর মায়ের সাথে কথা বল। কেমন আছিস? ভালো আছি মা। ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ মা, করছি। সাবধানে থাকিস। আচ্ছা মা, এখন রাখি। ফ্ল্যাটে ফিরে এলাম। সারাদিন প্রজেক্টের ফাইলগুলো দেখলাম, আর অন্যদিকে তিশা শপিং করে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যখন তিশা নিজে লিজাকে খাইয়ে দিচ্ছে। আম্মু, আমি না ওই আঙ্কেলকে আগে দেখেছি। কোথায় মামুনি? তা তো মনে পড়ছে না। এবার কিন্তু মার খাবে। সত্যি মা, আমি দেখেছি। দুষ্টু মেয়ে, সবসময় দুষ্টুমি নয়। লিজা অনেকবার বলল, কিন্তু তিশা শুনল না, কারণ লিজা সবসময় দুষ্টুমি করে, তাই এটাকেও দুষ্টুমি হিসেবেই নিচ্ছে। রাতে অনেক হয়েছে। প্রতিদিন কার মতো আকাশ দেখছি আর তিশার কথা মনে করছি। সারাদিন ব্যস্ত থাকি যাতে তিশার কথা মনে না পড়ে, কিন্তু দিনের শেষে ঠিকই তিশার কথা মনে পড়ে। হাজার চাইলেও ভুলতে পারি না, কারণ ওকে যে ভীষণ ভালোবাসি। আর ওইদিকে তিশা লিজাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে বসে আছে আর আবিরের ছবিটা দেখছে আর মনে মনে ভাবছে, আবির কেমন আছো? হয়তো ভালো আছো। তোমাকে যে ভীষণ মিস করি। তোমার সাথে কাটানো দিনগুলো বারবার মনে পড়ে। আমি তোমার আর আমাদের ভালোবাসার স্মৃতিকে খুব সামনে রেখেছি। জানো, ও না ভীষণ দুষ্টু, ঠিক তোমার মতো আর আমার মতো রাগি। কেন করেছিলে এই কাজ? কেন আমাদের মাঝে মিম এসেছিল? না আসলে যে আমরা একসাথে থাকতাম। মা, এটা কার ছবি? তিশা তাকিয়ে দেখে ওর পাশে লিজা। তুমি ঘুমাওনি মামনি? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। তোমাকে না পেয়ে এখানে এলাম। আসো আমার বুকে। মা, এই ছবিটা কার? তুমি প্রতিদিন এই ছবিটা দেখো কেন? কাঁদো বলো না।
এটা তোমার বাবার জমি। তিশা আর আটকে রাখতে পারলো না। লিজা অনেকবার জানতে চেয়েছে ছবিটা কার, কিন্তু তিশা বলে নাই। কিন্তু আজ আর পারল না। হ্যাঁ মামুনি, নিয়ে যাবে তোমার বাবা এসে। তিশা ভাবছে কি করে নিয়ে যাবে। তোর বাবা হয়তো আমাকে ভুলে গেছে, আর তোর বাবা যে একটা রাজকুমার সেটা জানেই না। লিজা ছবিটা ভালোভাবে দেখছে। ছবিটা দেখে চিৎকার দিল। কি হলো মামুনি? বাবাকে না, ওই আঙ্কেলটার মতো দেখতে, শুধু ওই আঙ্কেলটার দাড়ি আছে আর বাবার নেই। কেন আঙ্কেল? ও তাই? মিতু আন্টির স্যার। জিশানের জন্মদিনে আসবে, তখন তোমাকে দেখাবো। ওকে চলো, আমরা এখন ঘুমাই। তিশা ভাবছে ওটা কি আবির? না, আবির কি করে হবে? হলে তো মিমিও সাথে থাকবে, হয়তো কিছুটা ওর মতোই দেখতে, তা কালই তো দেখা যাবে। কিন্তু লিজা বলে দাঁড়িয়ে আছে আর নেই। আমার কাছে যে ছবিটা আছে সেটা 5 বছরের আগের। এখন আবির কেমন দেখতে হয়েছে তা তো জানি না। তিশা সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন মিতু আমাদের দেওয়া শাড়িটা পরে অফিসে আসছে। মিতুর বান্ধবী নেহা এভাবে মিতুকে দেখে অবাক হয়ে গেল, কারণ এর আগে কোনো দিন মিতুকে শাড়ি পরতে দেখেনি। নেহা যতদূর জানে মিতু শাড়ি পরতে পছন্দ করে না। হঠাৎ করে শাড়ি পরতে দেখে মনে মনে প্রশ্ন জাগলো, কিরে তুই হঠাৎ শাড়ি পরে? আগে বল শাড়িটা কেমন হয়েছে? অনেক সুন্দর, কিন্তু তুই তো শাড়ি পরিস না। আজ পরেছি তো। না তাই বললাম, কাল তোকে শপিং মলে দেখলাম, কত ডাকলাম শুনলি না। আর তোর সাথে একটা ছেলে ছিল। ও, স্যারের সাথে শপিং করতে গিয়েছিলাম। কি? তুই না বলেছিলি তোর জায়গায় অন্য একজনকে দিতে, তাহলে কাল তার সাথে শপিং করতে গেলি? স্যার এখানকার কিছু ভালোভাবে চেনে না, তাই। চিনে না নাকি অন্য কিছু? আরে কিছুই না। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। তোকে আমি 10 বছর ধরে চিনি, তুই কেমন আচার আচরণ করিস তা ভালো করেই জানি, কিন্তু আজ অন্যরকম মনে হচ্ছে। সত্যি করে বল, কারো প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ পড়েছি, কিন্তু সে অনেক রাগী, কিন্তু সে অনেক ভালো। কে সে? আমাদের নতুন ম্যানেজার। মানে আবির স্যার? হ্যাঁ। স্যার যদি বিবাহিত হয়? যদি বিবাহিত হতো তাহলে সাথে করে ওনার বউকে নিয়ে আসতো। যদি গার্লফ্রেন্ড থাকে? আমার মনে হয় না, গার্লফ্রেন্ড থাকলে আমাকে এই শাড়িটা গিফট করতো না। তার মানে এটা স্যার দিয়েছে? হঠাৎ করে রবিনের আগমন। কে কাকে কি গিফট দিচ্ছে? মিতুকে। আরে মিস মিতু, হঠাৎ করে আপনি শাড়ি পরে এসেছেন? এটা তো একজন গিফট দিয়েছে। আমি দেখতে গেলাম, স্যার এসে যদি দেখি গল্প করছি তাহলে রাগ করবে। মিতু এখান থেকে চলে গেল। কে গিফট দিয়েছে? আবির স্যার। মানে? কাল মিতু আবির স্যারের সাথে শপিং করতে গিয়েছিল, তখন। কথাটা শুনে রবিনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, কারণ রবিন মিতুকে পছন্দ করে, কিন্তু আজও বলতে পারেনি। রবিন ভাবছে মিতুকে তার মনের কথা না বলার জন্য ওকে হারিয়ে ফেলবে না তো। তখন আমি অফিসে ঢুকলাম, দেখি নেহা আর রবিন দাঁড়িয়ে কথা বলছে। তখন আমি বললাম, কি হচ্ছে ওইখানে? না স্যার, কিছু না। তাহলে যে যার কাজে যান, আর মিস মিতু ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। ওকে স্যার। মিতু ফাইলগুলো নিয়ে কেবিনে আসলো। কেবিনে আসার পর দেখলাম মিতু আমার দেওয়ার শাড়িটা পরেছে। মিস মিতু, শাড়িতে আপনাকে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। বাঙালি মেয়েদের শাড়িতেই বেশ সুন্দর লাগে। ইতিহাসে লেখা আছে, শাড়িতে নারী আর কেশেতে বেশ। আপনার শাড়ি পছন্দ? তাহলে তো রোজ শাড়ি পরে আসবো। কিছু বললেন? না, কিছু না। আমি আর মিতু প্রজেক্টের ফাইলগুলো নিয়ে কাজ করছি, আর বাইরে রবিন কেবিনের সামনে হাঁটাহাঁটি করছে, কারণ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে মিতু বের হচ্ছে না। রবিন ভিতরে ঢোকার সাহসও পাচ্ছে না। তখন মাথায় একটা বুদ্ধি এলো। রবিন কেবিনে ঢুকলো। কিছু বলবেন? স্যার, প্রজেক্টের সাইড দেখতে যাবেন না? ঠিক বলেছেন, আপনি অফিসটা দেখুন, আর মিস মিতু আমার সাথে চলুন। রবিন এই চালেও ফেসে গেল, কোনো লাভ হলো না। ওই ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব মিতুকে বলে দিতে হবে। আমি মিতুকে নিয়ে সাইড দেখতে গেলাম। গাড়িতে বসে আছি, সব গাড়ি থেমেছে, কারণ রেড লাইট জ্বলেছে। হঠাৎ তিশার মতো কাউকে দেখলাম, আর সাথে একটা বাচ্চা মেয়ে। আমি গাড়ি থেকে নামলাম। আপনি এখানে বসুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন স্যার? আরে বসুন, আমি আসছি। তিশা যেদিকে গেছে আমি সেদিকে গেলাম। কিছু দূর যেতে আমি তিশাকে দেখতে পেলাম। ওকে ডাক দেওয়ার আগে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমি শিওর হলাম তিশাই শহরেই আছে, আশেপাশে কোথায় আছে। আর সাথে একটা বাচ্চা মেয়ে দেখলাম, তার মানে ওটা আমাদের বেবি। ভিড়ের মধ্যে খুঁজলাম, কিন্তু পেলাম না। গাড়ির কাছে ফিরে এলাম। এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলেন? কাজ ছিল, চলুন সাইডে। ওকে। মিতুর সাথে গিয়ে কাজগুলো শেষ করে অফিসে ফিরে গেলাম। কিছুতেই মন বসাতে পারছি না। তিশাকে
যে জায়গায় দেখলাম সেখানে কি ও থাকে, ওখানে গেলে কি ওকে পাওয়া যাবে? তিশা যেহেতু এখন আছে সেহেতু নিশ্চয়ই কোনো চাকরি করে। কিসের চাকরি করে এটা জানতে পারলে ভালো হতো। এখন ভাবছি তিশাকে দেখতে পেয়েছি, এটা বাড়িতে জানাবো নাকি জানাবো না, নাকি একেবারে পেলেই জানাবো। স্যার বাসায় যাবেন না? ভাবনা থেকে বেরিয়ে এলাম, দেখি মিতু। হ্যাঁ যাব। আপনার মনে আছে তো আজ যে আপনাকে আমাদের বাসায় ইনভাইট করেছি? ভাইয়া ভাবি অনেক করে বলেছে আপনাকে নিয়ে যেতে। ওকে, আপনি যান, আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে তারপর আসবো। ওকে। আমি অফিস থেকে আগে শপিং করতে গেলাম, কারণ জিসানকে কিছু দিতে হবে, সাথে লিজার জন্য কিনলাম। লিজাকে কেমন যেন আপন মনে হয় ওর প্রতি এক অদৃশ্য মায়া আছে। আমার মেয়েটাও হয়তো ওরকম হয়েছে, কিন্তু আজ তো ওর মুখ দেখতেও পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করব। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে যখন বের হব দরজার সামনে দেখি মিতু দাঁড়িয়ে। আরে আপনি এখানে? আমাদের বাসায় যাচ্ছিলাম। আপনাকে নিতে এলাম। ভালো করেছেন, আসলে একা যেতে কেমন যেন লাগছিল। চলুন তাহলে। মিতুর সাথে ওর বাসায় গেলাম, সেখানে গিয়ে দেখি সুন্দর করে সাজানো হয়েছে, বেশি লোকজন নেই। মিতু ওর ভাইয়া ভাবির সাথে পরিচয় করিয়ে দিল। জিসানকে ওর গিফটটা দিলাম। এখন খুঁজছি ওই পাকা বুড়িকে, তখন দেখি রাজকুমারের মতো সেজে গুটি গুটি পায়ে লিজা আসছে। হাই পাকা বুড়ি। আমি বুড়ি নই, আমি লিজা। এটা তোমার জন্য। এটা আমি কেন নেব? নিলে কি হবে? আম্মু কেউ কিছু দিলে নিতে না করেছে। কোথায় তোমার আম্মু? তখন মিতুর ভাবি বলল, এই এখানে আসুন, পরিচয় করিয়ে দেই। মিতু একটু ডেকে নিয়ে আয় তো। মিতু ডাকতে গেল। যখন মিতু এসেছে, সাথে যা আছে তাকে দেখা আমার হাত পা জমে গেল, কারণ ওটা তিশা। আমাকে তিশা দেখেনি। তিশা, এই হলো মিতুর বস। তিশা আমার দিকে তাকালো, আমাকে দেখে অনেকটা চমকে গেল। তখন হঠাৎ তিশা আমাকে দেখে অনেকটাই চমকে গেল। তখন হঠাৎ আমাকে দেখে তিশা যখন চলে যাবে, তখন আমি তার হাতটা ধরি, আমার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। হঠাৎ করে তিশার হাত ধরাতে সবাই অবাক হয়ে যায়। আমি ওই দিকে খেয়াল দিলাম না, আমিও তার তিশার পিছনে গেলাম। তিশা দাঁড়াও, আমার কথাটা শোনো। আমার কথা না শুনে তিশা ওর রুমের দরজা লাগিয়ে দিল। তিশা প্লিজ দরজা খুলো, আমার কথাটা তো শোনো। না, আমি কোনো কথা শুনবো না। তিশার গলা শুনে বোঝা যাচ্ছে ও কাঁদছে। প্লিজ একবার শোনো, সেদিন যা হয়েছিল তাতে আমার কোনো দোষ ছিল না। আমি কোনো কথা শুনতে চাই না। অনেক চেষ্টার পরেও খুলল না। আমি আবার মিতুদের ফ্ল্যাটে ফিরে এলাম। সবাই আমার দিকে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। আমি লিজার কাছে গেলাম, সেখানে হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সবাই এতে আরো অবাক হলো। তখন লিজা বলল, তুমি কাঁদছো কেন আঙ্কেল? ফিরে পাবার আনন্দে। কি? আমার রাজকুমারী আর তার মাকে, আর আমি তোমার বাবা। সত্যি? তোমাকে জানো, একদম ছবির মতো দেখতে, যেটা আমার মায়ের কাছে আছে। তুমি দেখেছো? আম্মু তোমার ছবি দেখিয়ে বলেছে এটা তোমার বাবা, কিন্তু ওখানে তো দাড়ি নেই। পাকা বুড়ি, তখন তো আমার দাড়ি ছিল না। ওকে ছাড়ো। পিছনে তাকিয়ে দেখি তিশা। তিশা তুমি এসেছো? আমি আমার মেয়েকে নিতে এসেছি। ও আমার মেয়ে? না লিজা, শুধু আমার মেয়ে। প্লিজ তিশা আমার কথাটা শোনো। না, কিচ্ছু শুনতে চাই না। লিজা তিশার কাছে গেল আর বলল, আম্মু এটা কি আমার বাবা? তিশা এটা তুমি অস্বীকার করো না প্লিজ। হ্যাঁ সত্যি। লিজা এসে আমার কোলে উঠল। বাবা আমাকে ছেড়ে আর যাবে না তো? না মামনি। তখন তিশা বলল, লিজা চল। না, আমি বাবার সাথে থাকবো। তুমি বাবা চাও নাকি আমাকে? লিজা কি যেন ভাবলো, তারপর আমার কানে কানে বলল, বাবা আম্মু রেগে আছে, কারো কথা শুনবে না। আমি এখন যাই, তুমি কোথাও যেও না, কিন্তু আমি আবার আসবো। বলে তিশার সাথে চলে গেল। তিশাকে দেখে বুঝলাম অনেক রেগে আছে। এখন কিছু করা যাবে না, কারণ ও রেগে থাকলে যে কোনো কিছু করতে পারে। যা করার কাল থেকে করতে হবে। যা রাগ করেছে তাতে রাগ ভাঙাতে অনেক সময় লেগে যাবে। আমি এতক্ষণ খেয়াল করিনি যে আশেপাশে লোকজন আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এতক্ষণে যা হলো হয়তো কেউ বুঝতে পারেনি। তখন মিতুর ভাবি বলল, তাহলে আপনি সেই যে তিশাকে ধোকা দিয়েছেন? আমি তিশাকে ধোকা দেইনি, আমাকে মিথ্যার জালে ফাঁসানো হয়েছিল। মানে? সব বলবো, কিন্তু এখন নয়, আগে অনুষ্ঠান শেষ হোক। অনুষ্ঠান শেষ করে বাইরের লোকেরা চলে গেল। মিতু পরিবারের সবাই জানার আগ্রহ নিয়ে বসে আছে। এখন বলেন। তারপর যা যা হয়েছিল সব ওদেরকে বললাম। কি কি হয়েছিল আপনারা সব জানেন আশা করি। তাহলে এইসব হয়েছিল? হ্যাঁ। তাহলে তিশাকে বলেননি কেন?
সব ভুল ভাঙানোর জন্যই তো তাদের বাড়ি গিয়েছিলাম, পাইনি। তিশা আমার উপর রাগ করে আমার বাড়ি থেকে চলে এসেছিল, কিন্তু নিজের বাড়ি থেকে কেন চলে এসেছিল তার উত্তর আজও পাইনি। তিশা আমাকে বলেনি, শুধু আপনার সাথে যা হয়েছিল তাই বলেছে। যা হবার তা হয়েছে, এখন যখন ওকে ফিরে পেয়েছি আর হারাতে চাই না। এবার আপনাদের সাহায্য লাগবে। কি সাহায্য? তিশার রাগ ভাঙানোর জন্য আর সত্যিটা ওকে জানাতে হবে। ওকে, আমরা করব, কিন্তু ও যেন জানতে না পারে আমরা আপনাকে সাহায্য করছি। ওকে, আজ আসি, কাল আসবো, আর কাল থেকে শুরু হবে। কাল সকাল 7টার আগে আসবেন। কেন? না হলে ওকে পাবেন না, আসলে ও একটা স্কুলের টিচার। ওকে, আমি চলে এলাম। বাসায় আসার পর বাবা মাকে ফোন করলাম। হ্যালো বাবা, তিশাকে পেয়ে গেছি। কি? হ্যাঁ। কোথায়? এই সিলেটে। তুমি তাড়াতাড়ি চাচাকে জানাও। হ্যাঁ, যাচ্ছি। আর আমরা পশু আসছি। আর একটা কথা। কি?